নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কি হলো ওবিসি মামলায়? কি হলো ওবিসি মামলায়? খবর কিছু আছে? মেনস্ট্রিম মিডিয়া, ইলেকট্রনিক্স মাধ্যম সেভাবে কোনো খবর সম্প্রচার করলো না। অথচ ওবিসি মামলা উঠল সুপ্রিম কোর্টে জাস্টিস গভাই এবং জাস্টিস বিশ্বনাথনের বেঞ্চে। এবং মহামান্য বিচারপতি জাস্টিস গভাই এবং জাস্টিস বিশ্বনাথনের বেঞ্চে যখন মামলা উঠল, সেখানে সওয়াল করলেন রাজ্যের হয়ে আইনজীবী কপিল সিবাল, এবং বিপক্ষেও আইনজীবীরা ছিলেন। কিছুক্ষণ শুনানি হলো এবং শুনানির পর আবার আগামী 7ই জানুয়ারি সম্ভবত পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করলেন মহামান্য বিচারপতিরা। কিছুই শেষ পর্যন্ত হলো না। মহামান্য বিচারপতিদের বেঞ্চে কপিল সিবাল বারবার রাজ্য সরকার হয়ে বললেন যে কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছেন জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চ, যে ওই 5 লক্ষ প্রায় ওবিসি সার্টিফিকেট সেগুলো ইনভ্যালিড হিসেবে ট্রিটেড হবে। যারা চাকরি পেয়ে গেছেন তাদেরটা ডিস্টার্ব করা হবে না, কিন্তু বাকি যারা চাকরি পাননি, যাদের সার্টিফিকেট আছে 2010 সালের পর থেকে, সেগুলো পেন্ডিং থাকবে। সেগুলো আর কোনোভাবে বিবেচনার মধ্যে আনা হবে না, কারণ সেটা অবৈধ পথে অবৈধভাবে রাজ্য সরকার ওবিসি এ এবং ওবিসি বি তালিকা তৈরি করেছেন। ফলে যে 5 লক্ষ সার্টিফিকেট এই সময় ইস্যু করা হয়েছে, যে কমিউনিটিগুলো তৈরি করা হয়েছে, যে সার্ভে করা হয়েছে, সেই সার্ভেটা অবৈধভাবে হয়েছে, নিয়ম মেনে হয়নি। অনগ্রসর শ্রেণীর যে কমিটি আছে তাদের কোনো কাজে লাগানো হয়নি। ফলত সমস্ত কিছু দিনের পর দিন শুনানি করে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল সেই রায়টা হচ্ছে এই, যে এই 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। বেজায় বিপদে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন। এবার যে মানুষগুলোকে সার্টিফিকেটটা দিয়েছেন, এবং বহু মানুষই এর মধ্যে মাইনরিটি আছেন, তাদের কত বড় ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলুন তো। যে অবৈধভাবে বেআইনি পথে, হাইকোর্ট বলেছে যে অবৈধভাবে এই সমস্ত সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মাইনরিটিদের ত্রাতা সাজেন না। মাইনরিটিদের বুঝতে হবে যে তিনি কত বড় সর্বনাশ এই মাইনরিটিদের করেছেন। ধরুন এই মাইনরিটি সার্টিফিকেটের ভিত্তিতে আপাতত স্টে অর্ডার হলো, ধরুন সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিয়ে এই মাইনরিটি সার্টিফিকেটটা কাজে লাগিয়ে কিছু লোক আবার চাকরি অ্যাপ্লিকেশন করলো, চাকরি পেয়ে গেল। তারপর দেখা গেল সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়টাকেই ভ্যালিড বলে রেখে দিলেন। অর্থাৎ হাইকোর্ট যেই 5 লক্ষ সার্টিফিকেট বাতিল বলে গণ্য করেছেন, সেই 5 লক্ষ সার্টিফিকেট বাতিল, সেটা সুপ্রিম কোর্ট রায়টা দিয়ে দিল। তখন কি করবেন? যারা চাকরি পাবেন তাদেরও চাকরি যাবে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড এই কোম্পানি নবান্নে যারা বসে রয়েছেন না, তারা সংখ্যালঘুদেরও বন্ধু নন। ওবিসি এতে অধিকাংশ সংখ্যালঘু, আপনারা জানেন, আমার নতুন করে বলার দরকার নেই। আমি হিসেব করে শুনছিলাম যে ওবিসি এর মধ্যে 90% প্রায় মাইনরিটি। এবং সেই তালিকা তৈরি করতে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়ে একটা লিস্ট তৈরি করে তারপর কোনো একটা বিশ্ববিদ্যালয়কে দিয়ে করিয়েছেন, যেটা পুরোটাই অবৈধ হয়েছে বলে কলকাতা হাইকোর্ট মনে করেছে। এবং সেইটা নিয়ে সুপ্রিম কোর্টে এদিন শুনানি ছিল। খেয়াল করে দেখুন, লক্ষ্য করে দেখুন, এর আগে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে একদিন শুনানি হয়েছে। সেদিনকে সম্ভবত ইন্দিরা জয়সিং, সুপ্রিম কোর্টের নামী ব্যারিস্টার, তিনি সওয়াল করেছিলেন রাজ্য সরকার হয়ে। এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করলেন কপিল সিবাল। একটু ভালো করে ভেবে দেখুন তো, যে একটা অবৈধ কাজকে বৈধ তকমা দেওয়ার জন্য একটা সরকার কত কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন। এই দিকটা নিয়ে আমরা কেউ ভেবেছি কখনো? যে সরকার মাইনে দিতে পারছে না, যে সরকার 2,73,000 স্কুলের পদ ভ্যাকেন্ট রেখে দিয়েছে, যে সরকার 5.5 লক্ষ সরকারি পদ অপূর্ণ করে রেখেছে, যে সরকার সরকারি কর্মচারীদের, রিটায়ার্ড সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারছে না, সেই সরকার কোটি কোটি টাকা নিজেদের অবৈধ কাজকে ভ্যালিড বলে চালানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন, কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন। আমি কিছুদিন আগে একটা বলেছিলাম না, যে একজন আইনজীবীর পেছনে, আমার কাছে সেই বিলটা আছে, একদিনে 47 লক্ষ টাকা অ্যাপ্রুভাল হয়েছিল। আমার আপনার দেওয়া ট্যাক্সের টাকা, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল টাকা নয়। আমার কাছে সেই বিলের ডকুমেন্টের কপিটাও আমার কাছে আছে। আমি আরও ডকুমেন্ট আপনাদের কাছে দেখাবো। 47 লক্ষ টাকা একটা বিলে অ্যাপ্রুভাল দিচ্ছে একটা সরকার, নবান্ন। কার কাছ থেকে টাকা, কার টাকা নিচ্ছেন? একটা ওবিসি মামলা লড়তে গিয়ে কোটি কোটি টাকা আইনজীবীদের পেছনে খরচা করছেন, আর তারপর সেখানে গিয়ে গোহারান হারছেন। শুনানিটা এন্টায়ার এই ওবিসি মামলায় যে রাজ্য সরকার এই কলকাতা হাইকোর্ট যে স্টে অর্ডার দিয়ে মানে বাতিল করেছিল, সেইটাকে স্টে অর্ডার দেওয়ার জন্য কপিল সিবাল লড়লেন সুপ্রিম কোর্টে। কিন্তু তারপরও এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে
কোনো রকম এর সুপ্রিম কোর্টের বিচারপতিরা হস্তক্ষেপ করলেন না। তারা স্টে চাইছিলেন, সুপ্রিম কোর্ট সেখানে স্টে দেননি, এবং শেষ পর্যন্ত 7ই জানুয়ারি পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতে হবে। এবার প্রশ্নটা একটু অন্য দিক থেকে ভাবুন, যে এই ওবিসি সার্টিফিকেট দিয়ে কত কত ছেলেমেয়ে রাজ্যে ছেড়ে দিন, রাজ্যের বাইরে কত চাকরির পরীক্ষায় ওবিসি ক্যাটাগরিতে পরীক্ষা দিতে চায়, তারাও তো পাচ্ছে না, কেন সার্টিফিকেট তো বাতিল বলে ট্রিটেড রয়েছে। অর্থাৎ বাইরের মানে অন্যান্য রাজ্যে বা সর্বভারতীয় ক্ষেত্রেও যে চাকরির পরীক্ষা, সেই চাকরির পরীক্ষা কিংবা অ্যাডমিশন, সেখানে এই ওবিসি সার্টিফিকেট যেহেতু বাতিল রয়েছে, ফলত তারা সেইটাকে কাজে লাগাতে পারছেন না অন্যান্য হইতে, মানে আমি বলছি সর্বভারতীয় ক্ষেত্রে, কিন্তু তার ডেট তারিখ চলে যাচ্ছে, এবং আলটিমেটলি কি হচ্ছে, ডেট তারিখ চলে যাচ্ছে বলে সেখানে তারা অ্যাপ্লাইও করতে পারছেন না, বা অ্যাপ্লাই করলে ওবিসি সার্টিফিকেটটাকে কাজে লাগাতে পারছেন না। কত বড় সর্বনাশ মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছে, এটা আমি আজকে বলছি, এটা তার একটা জ্বলন্ত নিদর্শন। আমি এই কথাটুকু বলে আমি আজকে সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্টে এদিন শুনানিতে তিনি ছিলেন, আমি তাকে অনেক রাতে ধরলাম যে এই ওবিসি মামলায় শেষ পর্যন্ত রাজ্য সরকার আবার মোত্তা খেলো বা আবার ধাক্কা খেলো। কিভাবে ধাক্কা খেলো, কিভাবে কোত্তা খেলো, কিছুটা বর্ণনা করেছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আমাদের নতুন বাংলার ক্যামেরার সামনে। নমস্কার বিক্রম দা, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার সনবাবু, বলুন। বলছি ওবিসি মামলায় তো রাজ্য সরকার স্টে অর্ডার পেলো না। না, আজকে কোনো স্টে অর্ডার দেয়নি। 7ই জানুয়ারি আবার হিয়ারিং হবে। আজকে প্রিলিমিনারি জজ সাহেবরা শুনলেন। তা সেইখানে জজ সাহেব কপিল সিব্বাল সাহেব তিনি আর্গুমেন্ট করেছেন রাজ্য সরকারের হয়ে। তা সেই আর্গুমেন্ট করার পরে আমরাও তার জবাব দিয়েছি। মূলত উনি ভাইরাস যে চ্যালেঞ্জ হয়েছে সেইটার বিষয়ে বলছিলেন, যেটা ভাইরাস করাটা উচিত হয়নি, গভর্নমেন্টের পাওয়ার নেই নাকি এটা করার জন্য। তা যেটা ভাইস বলতে একটু ব্যাখ্যা করবেন। যেটা 2012 অ্যাক্টের যে কিছু প্রভিশন আছে, সেকশন 2F 2E, সেকশন 16(5), এই জায়গাগুলো যে স্ট্রাক ডাউন করেছে, সেটা বলছে যে যেটা গভর্নমেন্টের পাওয়ার আছে, এই নিয়ে তিনি আর্গুমেন্ট করেছেন। আর ওনারা বলতে চাইছেন যে সার্ভে যেটা হয়েছে সেটা সঠিক সার্ভে হয়েছে, এটা ওনারা বলেছেন যে এটা নিয়ে ওনারা ব্যাখ্যা দেবেন। কিন্তু বিশ্ববিদ্যালয় তো সার্ভে করেছে, মানে যেটা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের বেসিক্যালি আমাদের যেটা মেন আর্গুমেন্ট সেটা হচ্ছে হলো বিশ্ববিদ্যালয়ের যে সাব ক্লাসিফিকেশনের সার্ভে, এটা সঠিক হয়নি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে হলো সাব ক্লাসিফিকেশনের সার্ভে করতে গেলে সেটা কমিশনকে দিয়েই করাতে হবে, এরকম ভাবে গভর্নমেন্ট নিজে করতে পারে না। আর তৃতীয়ত হচ্ছে হলো যে এই যে সার্ভেটা হয়েছে সেখানে স্টেটের এফিডেভিট আছে যে তাদের সার্ভেটা সঠিক নয়। সেই সঠিক নয় সার্ভে দিয়ে তারা এত বড় একটা জিনিস কি করে করলো, সেটা হলো সব থেকে বড় প্রশ্ন। কারণ কেন্দ্র সাহানি জাজমেন্ট অনুযায়ী এন্টায়ার পপুলেশনটাকে সার্ভে করতে হবে, সেখানে সার্ভে হয়েছে মাত্র 5%। 1,30,000 থেকে 1,50,000 ম্যাক্সিমাম ফ্যামিলি, আর বেশি নয়। সেই জন্য এন্টায়ার পপুলেশনের কাছে সেটা খুবই কম, কোয়ান্টিফায়াবল ডেটা চাই যদি এটা করতে হয় স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। সেরকম কিছু গভর্নমেন্টের কাছে তথ্য নেই, এই বেসিসে একটা সার্ভে এইভাবে হয় না বা এইভাবে রিজার্ভেশন হয় না। আমার আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন, সেটা হচ্ছে এটা কি বেসিক্যালি ওবিসি এ বি দুটো মিলিয়ে, তাই তো? বেসিক্যালি ওবিসি এ বি দুটো মিলিয়ে। ওবিসি এ তে মাইনরিটি কতগুলো গ্রুপ আছে, আর মেজরিটি কতগুলো গ্রুপ আছে? ওবিসি এ তে ধরুন অ্যারাউন্ড 90% মাইনরিটি আছে, আর ওবিসি বি তে অ্যারাউন্ড 50% এর কাছাকাছি মাইনরিটি আছে। 50%-এর কাছাকাছি মাইনরিটি আছে। এটা আমি শুনেছিলাম যে বুদ্ধদেব বাবুর আমলে একটা সময় 46টা গ্রুপকে ইনক্লুড করা হয়েছিল, যার মধ্যে একটি গ্রুপ সম্ভবত হিন্দু কমিউনিটি, আর 45টা গ্রুপ সম্ভবত মাইনরিটি কমিউনিটি। কথাটা কি? 42টা ইনক্লুশন হয়েছিল, তার মধ্যে 41টা মাইনরিটি কমিউনিটি। আর মমতার আমলে কি হয়েছে এটাতে, ওবিসি এতে? তখন একটা ইন্টারিম রিপোর্টের বেসিসে ওটা করে দিয়েছিল, আলটিমেটলি সেটা কমপ্লিট করে যেতে পারেনি বামফ্রন্ট সরকার। তারপরে সাবসিকুয়েন্টলি সেইগুলো যে ইন্টারিম রিপোর্ট, সেগুলো আর কিছু ফাইনাল সেরকম কিছুই আসেনি, বা সেরকম কোনো সার্ভে হয়নি। সাবসিকুয়েন্টলি অ্যাক্ট বানিয়ে ওদের সবাইকে রেগুলারাইজ করে দেওয়া হয়, ওদের সার্টিফিকেটস বা এগুলোতে, যেটা হাইলি ইলিগাল। এইভাবে জিনিসটা হয়। মমতার আমলে 42-এর সঙ্গে ওবিসি এতে আরো কতজনকে জোড়া হয়েছিল? টোটাল 108টা কমিউনিটি যোগ হয়েছে। টোটাল 108টা। এর মধ্যে মাইনরিটি কমিউনিটি কতটা? 107? না, টোটাল মাইনরিটি কমিউনিটি এর মধ্যে অ্যারাউন্ড 85 to 90। 85 to 90, এটা ওবিসি এ তে বলছেন, তাই তো? না, ওবিসি এ বি মিলিয়ে।
ও 85 to 90 হচ্ছে ওবিসি এবি মিলিয়ে, হ্যাঁ 85 to 90 হচ্ছে মাইনরিটি কমিউনিটি। হুম সেটাই টোটাল 2024 অব্দি যদি হিসাব হয় 179, তার মধ্যে 125 মতো মাইনরিটি কমিউনিটি বিভিন্ন আচ্ছা, ক্ষেত্রে ছড়িয়ে আছে। সেটাই স্টে অর্ডার হলো না। আমার দুটো স্পেসিফিক খুব প্রশ্ন, সেটা হচ্ছে একটা সরকার এত বড় একটা জালিয়াতি করেছে যেটার জন্য হাইকোর্ট সেটাকে বাতিল করেছে, এবং সেটার জন্য এখন দেখুন সুপ্রিম কোর্টে কিভাবে কোটি কোটি টাকা ঢালছেন প্রখ্যাত আইনজীবীদের দাঁড় করানোর জন্য। এটা একটা দিক আমাকে ভাবিয়েছে যে একটা সরকার দেখুন, হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল এটা কোনো রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেয়নি। এক, দ্বিতীয় কথা যেটা সরকারের তরফ থেকে বারবার দেখানো হচ্ছে যে যেটা মুসলিম রিজার্ভেশন বলে, হুম এটা কিন্তু বেসিক্যালি মুসলিম রিজার্ভেশন নয়, এটা একটা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস রিজার্ভেশন। ঠিক হুম আছে, এবার আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে তো ডেফিনেটলি মুসলিমরা আসতেই পারে, তার কোনো সেটা কোনো হুম সম্ভাবনা নেই, কিন্তু তাই বলে রিলিজিয়ন বেস করে জিনিসটা করাটা ঠিক হবে না। এটা যেমন একটা ঠিক। দ্বিতীয় কথা হলো যে আপনাকে সার্ভেটা পুরোপুরি করতে হবে, সার্ভে না করে আপনি একটা মানে ফল্টি সার্ভে বা এর ওপর বেস করে আপনি কাউকে একটা রিজার্ভেশন দিতে পারেন না। এবার ধরুন হাইকোর্টের রায়টাই আপহেল্ড করে রেখে দিল সুপ্রিম কোর্ট, তাহলে তো দেখুন, এতে হাইকোর্টের রায়টা কিন্তু খুব খুব সুস্পষ্ট রায়, সেখানে কারোর চাকরি খাওয়া হয়নি, একজনেরও চাকরি যায়নি। হুম হুম। যারা যারা আপনি সিলেকশন আপনি এই প্রসেস, সার্টিফিকেট গুলোর ব্যবহার করতে পারবেন না, এইটা বলে হ্যাঁ, দিচ্ছে। নতুন করে ব্যবহার করতে পারবেন না, নতুন করে আবার সরকারের কাছে অপশন আছে আবার নতুন করে প্রসেস চালু করে করতে পারতো, কেন ইগোতে নিয়ে আবার সুপ্রিম কোর্টের কাছে দৌড়েছে সেটা তো না। দ্বিতীয় কথা হলো যাদেরকে সার্টিফিকেট দিয়েছে যদি এরকম বেআইনি ভাবে সার্টিফিকেট দিয়ে দেয়, তাহলে ধরুন মাইনরিটি সেকশনও যদি আজকে সার্টিফিকেট পেয়ে থাকে, তাহলে তো কোনো না কোনো সময় তার চাকরিটাও বাতিল চলে যেতে পারে। বরং হাইকোর্টের রায়টা অনেকখানি বেটার, মানে কারণ এটা তো হাইকোর্ট মাইনরিটি হাইকোর্ট লোকেদেরও ক্ষতি করেছেন মমতা, তাই না? বেসিক্যালি কোনো সময় ধরুন আজকে যদি কোনোদিন চ্যালেঞ্জ হয় এর পরবর্তীকালে, তাহলে তো আলটিমেটলি তাদের চাকরিটাও চলে যেতে পারে। ঠিক ঠিক। আলটিমেটলি কিন্তু হাইকোর্ট কিন্তু যেটা খুব বড় প্রোটেকশন দিয়ে রেখেছে, যেটা হলো যে যারা যারা চাকরি অলরেডি পেয়ে গেছেন তাদের আমরা তাদের ডিস্টার্ব কিন্তু করবো না। তাদেরকে কোনো ডিস্টার্বই করছে না, এমনকি যাদের সিলেকশন প্রসেসে নাম উঠে গেছে, মানে যাদের মেরিটে নাম আছে, তাদের আবার শুধু ওই সার্টিফিকেট গুলো ভবিষ্যতে হবে না, আবার নতুন করে প্রসেসিং শুরু হবে। কেউ যদি মনে করেন যে আমি ব্যাকওয়ার্ড, সে অ্যাপ্লাই করবেন যে আমি ব্যাকওয়ার্ড বলে। ঠিক ঠিক ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, আপনি দিল্লি থেকে ফিরছেন, সময় হুম দিলেন আমাদের, অনেক ধন্যবাদ। হুম হুম, ধন্যবাদ ধন্যবাদ।